1798-এ ফার্স্ট পাবলিশ হয়েছিল। আর ওই লিরিক্যাল ব্যালাডস বলে যে টেক্সটটা আর কি, সেটার মধ্যে তোমার একটা প্রিফেস ছিল। তো সেই প্রিফেসটাতে যখন সেটা ফার্স্ট পাবলিশ হয় 1798-এ, তখন প্রিফেসটা খুবই ছোট ছিল। আর সেই প্রিফেসটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল। লিরিক্যাল ব্যালাডস বলে বইটা অ্যাকচুয়ালি একটা অ্যান্থোলজি ছিল পোয়েমসের, যেটার মধ্যে 24টা পোয়েম ছিল। 19টা ওয়ার্ডসওয়ার্থের, আর 5টা বা 20টা ওয়ার্ডসওয়ার্থের, 4টে কোলরিজের, এরকম আর কি। ঠিক আছে। তো সেই বইয়ের প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ ছোট একটা জিনিস লিখেছিল যে রোম্যান্টিক, মানে অ্যাকর্ডিং টু রোম্যান্টিক পোয়েটস, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, অ্যাকর্ডিং টু কোলরিজ বা অন্য যে রোম্যান্টিক পোয়েটসরা ছিল, তাদের হিসেবে পোয়েট্রি কাকে বলা হচ্ছে। হোয়াট ইজ পোয়েট্রি অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস? একটা জিনিস আমাদের মাথায় আমরা রাখতে পারি, সেটা হচ্ছে যে দ্য ক্লোজেস্ট a particular theory came to practice is romantic theory। মানে থিওরির নামটাই তো থিওরি, তাই জন্য ওটাকে থিওরি বলা হয়, কারণ ওটা প্র্যাকটিস নয়। কিন্তু রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক থিওরি বা রোম্যান্টিক লিটারেচার এমন এক ধরনের থিওরি যেটা বলা যেতে পারে যে প্র্যাকটিসের খুব কাছাকাছি ছিল, কারণ এই থিওরিটা বেসড ছিল প্র্যাকটিসের ওপরে। অন্য যে থিওরিগুলো তোমরা পড়ছো বা পড়বে, পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, পোস্ট মডার্নিজম ইত্যাদি, এইগুলো অ্যাকচুয়ালি ক্রিটিক্সরা, ফিলোসফাররা তৈরি করেছে। এবং তাই জন্য প্র্যাকটিশনার্স যারা, মানে পোয়েটস যারা বা রাইটার্স যারা, তাদের দ্বারা তৈরি করা থিওরিটা অনেক সময় দেখা গেছে যে প্র্যাকটিসের কাছাকাছি আছে। আর এদের থিওরি, মানে এই রোম্যান্টিক থিওরি, রোম্যান্টিক ক্রিটিসিজম, যারা পোয়েটস মানে কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, এরাই কিন্তু রোম্যান্টিক থিওরিটাও লিখছে আর তার প্র্যাকটিসটাও করছে। অবশ্যই এদের বিরুদ্ধে লেখার অনেক লোক ছিল, মানে এদেরকে ক্রিটিসাইজ করে বা এদেরকে ব্যঙ্গ করে অনেক লোকই অনেক কিছু লিখেছিল আর কি। যেমন স্টিফেন পিকক, না স্টিফেন পিকক না, স্টিফেন গসনের সাথে গুলিয়ে যাচ্ছে জানি না, বাট পিকক বলে একটা লোক ছিল যে কিছু এমন লিখেছিল যেটার বিরুদ্ধে শেলি ডিফেন্স অফ পোয়েট্রি লিখেছিল। যেমন সিডনি অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছিল স্টিফেন গসনের লেখার বিরুদ্ধে, তেমনি পিককের লেখার বিরুদ্ধে শেলি একটা রোম্যান্টিক প্রপোজিশন দেয়, একটা রোম্যান্টিক প্রপোজাল দেয়, মানে প্রপোজাল ফর রোম্যান্টিক থিওরি আর প্রপোজাল ফর দ্য ডিফেন্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। বাট লিরিক্যাল ব্যালাডস এর যে প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ যেটা লিখছে, সেটা 1798-এ একটুখানি, তারপরে এটা আবার 1800-এ পাবলিশ হয়, তখন প্রিফেসটা আর একটুখানি বড় হয়। 1802 যে প্রিফেসটা, সেটা অনেক লম্বা হয়, অনেক বৃহৎ হয়ে যায়। গ্র্যাজুয়ালি এই 3-4 বছরে ওয়ার্ডসওয়ার্থ থিওরাইজড হিজ রাইটিং। অ্যান্ড আর একটাও ভার্সন বেরোয় হয়তো 1807-এ, লিরিক্যাল ব্যালাডসের আর একটা এডিশন, বাট নাথিং মাচ ওয়াজ অ্যাডেড টু ইট। সো দ্য মেইন টেক্সট দ্যাট propounds the theory of Wordsworth, romantic theory of Wordsworth, is contained in the preface to Lyrical Ballads, which was published in 1802. এবার আমরা রোম্যান্টিক পোয়েট্রি পড়েছি, তোমরা আগের সেমেস্টারগুলোতে রোম্যান্টিক পোয়েট্রি পড়েছো, এবং রোম্যান্টিক পোয়েট্রির ফিচার্সগুলো তোমরা জানো।
লাভ ফর নেচার, তারপরে নেগেটিভ ক্যাপাবিলিটি কিডসের, তারপরে হচ্ছে সাবজেক্টিভিটি, ইন্ডিভিজুয়ালিটির ওপরে জোর দেওয়া, ইম্যাজিনেশনের ওপর বেশি জোর দেওয়া, এরকম ধরনের জিনিসগুলো তোমরা রোম্যান্টিক পোয়েট্রিতে দেখেছো, পেয়েছো, বা আমরা আলোচনাও করেছি অনেক সময়, অন্য স্যারেরাও আলোচনা করেছে যে রোম্যান্টিক পোয়েট্রির ফিচার্সগুলো কী কী। তো এইখানে এবার এই থিওরির যে ব্যাপারটা, মানে ওয়ার্ডসওয়ার্থের যে থিওরিটা, সেটারও কিছু বেসিক পয়েন্টস আছে। প্রথম প্রথম জিনিসটা যেটা ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছে, বা প্রথম এটাকে খুব ফেমাস কোটেশন ধরা হয়, খুব ফেমাস ইয়ে বলে মনে করা হয়, কোটেশন মনে করা হয়, ডেফিনেশন মনে করা হয় পোয়েট্রির। মানে অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। So, we can say, as Wordsworth had defined poetry in his preface to Lyrical Ballads, that poetry is the কি, কেউ বলতে পারবে তোমাদের দুজনের মধ্যে যে পোয়েট্রিকে কিভাবে ডিফাইন করছে ওয়ার্ডসওয়ার্থ? আশিস, পোয়েট্রিকে কিভাবে ডিফাইন করছে? সম্ভব এটিকে স্যার, বলো। স্যার মানে নেচারের সাথে মানে তুলনা করে করার চেষ্টা করছে। না, এখানে আমি যে প্রশ্নটা করছি সেটাই তোমাদের প্রশ্ন আসবে নন ডিটেল থেকে, সেটা হচ্ছে যে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থের হিসেবে পোয়েট্রি কাকে বলে? মানে আমরা ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো পড়েছি, টিনটন অ্যাবে বলো, বা লুসি পোয়েমস পড়েছি, বা অন্য কোনো প্রিলিউডস পড়েছি, সেইগুলোতে প্র্যাকটিস করেছে এই থিওরিটার। মানে যে থিওরিটা ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছে, বা যে ডেফিনেশন অফ পোয়েট্রি ওয়ার্ডসওয়ার্থ দিতে চাইছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে, সেইটাকেও প্র্যাকটিস করছে। কিন্তু থিওরিটা কি, মানে ও কিভাবে পোয়েম কে, হাউ হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি? যোগেশ, ডেফিনেশনটা কি দিচ্ছে? স্যার, পোয়েট্রি সাধারণ মানুষের মানে সাথে লিঙ্ক হবে, তাদের সাধারণ কথাবার্তার উপর ডিপেন্ড করবে। পোয়েট সাধারণত মানে যে কবিতাটা পড়ছে তার সাথে কানেক্ট থাকবে। তারপরে পোয়েট্রির মাধ্যমে কবির হৃদয়ের যে গভীর অনুভূতিগুলো থাকে সেগুলো প্রকাশ পাবে, চিন্তা ভাবনার মাধ্যমে যেগুলো পরিশুদ্ধ হয়ে উঠবে। হ্যাঁ, তো ফার্স্ট যে জিনিসটা তুমি বললে, তুমি মিউট করে নাও। ফার্স্ট যে জিনিসটা তুমি বললে যে মানুষের সাথে কানেক্টিং হতে হবে, তো ওয়ার্ডসওয়ার্থ কি বলতে চাইছে? যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রি বা প্রি রোম্যান্টিক পোয়েট্রি, মানে প্রিকার্সার্স অফ রোম্যান্টিসিজম, এরা মানুষের সাথে কানেক্টেড ছিল না? কারণ আমরা এটা সবসময়, হ্যাঁ বলো বলো। ছিল, তাহলেও কেন ওয়ার্ডসওয়ার্থ এরকম বলছে? মানে আমরা এটাও জানি যে একটা জেনারেশন তার আগের জেনারেশনের সাথে রেভল্ট করে, রেবেলিয়ন করে। তো রোম্যান্টিক রোম্যান্টিক এজের যে আগের যে জেনারেশনটা, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল, ঠিক আছে? তো নিও ক্লাসিক্যাল এজের যে কবিতাটা ছিল, সেইটা কেমন ধরনের কবিতা ছিল আশিস? মানে মানে সেই সেই সময়কার সেই জিনিসপত্রের সাথে মানে ম্যাচ খাওয়ার চেষ্টা করে। সেই সময়কার জিনিসপত্র বলতে ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল? একটা পোয়েম যেটা তোমরা নিও ক্লাসিক্যাল এজের পোয়েম পড়েছো, সেটার থেকে বলো। স্যার ধরে নিন স্যার, মানে কবিতার মধ্য দিয়ে মানে কবি তার মানে নিজের মানে নিজের যে অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে মানে কোনো না কোনো ভাবে তার সেই দিকটা মানে আটকে যাইছে। মানে মানে তুমি বলতে চাইছো যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রিতে
কবির নিজের মনের ভাবগুলো ব্যক্ত করতে ব্যর্থ হচ্ছে, সেটা বলতে চাইছো? হ্যাঁ, মানে একটু যোগে বেশি আধুনিক হ্যাঁ, আধুনিকটা হয়ে যাচ্ছে যার জন্য। আধুনিক। হ্যাঁ। না, আধুনিক কবিতা তো পরে আসছে, মানে আমি বলতে চাইছি যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রির যে ধরনটা, মানে নিও ক্লাসিক্যাল পোয়েট্রি কি কি পড়েছো আশিস, বলো। মানে এজটাকে বুঝতে হবে আর কি। যোগেশ, এনি আইডিয়া, এনিথিং দ্যাট ইউ উড লাইক টু অ্যাড? স্যার, নিও ক্লাসিক্যাল পোয়েম যতটা মনে হয় যে মানে ওরা ওগুলো রিজন লজিক এগুলোর ওপর ফোকাস করতো, তারপরে ফর্ম বা স্ট্রাকচার, তারপরে যেমন আমাদের গ্রিক আর রোমান পোয়েটস গুলো ছিল, তারা র্যাশনালিটি, মোরাল লেসন এগুলোর ওপর কথা বলতো, এগুলোই ছিল। হুম। তার মধ্যে স্যার আমরা একটা পড়েছি, যেটা গালিভার ট্রাভেলটা ছিল, যেটা মানে সে বাস্তবের সাথে কোনো মিলই খায়নি। না দেখো, গালিভার্স ট্রাভেলস যেটা লেখা হয়েছিল সেটা তো একটা স্যাটায়ার ছিল। হুম। স্যাটায়ারটা যাতে মানে গভর্নমেন্ট গালিভারের পেছনে না পড়ে যায়, তাই জন্য গালিভার অ্যালেগরি ইউজ করেছিল। তাই জন্যই ডেফিনেটলি স্বাভাবিক জীবনের সাথে বা সো কল্ড রিয়েলিজমের সাথে সেটার কোনো সম্পর্ক রাখতে পারেনি। দ্যাট ওয়াজ অ্যান অ্যালেগরি, বাট ইট ওয়াজ আ স্যাটায়ার। তো ওটা যে 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 জিনিসগুলো ইংল্যান্ডে সেই সময় হচ্ছিল সেই জিনিসগুলোর ওপরই ব্যঙ্গ করে বিদ্রূপ করে কিন্তু ও লিখেছিল। So it was very much real, but it was not uh, facts. Real but not facts. Real in the sense যে যা কিছু সমাজে খারাপ জিনিসগুলো ঘটে যাচ্ছিল সেগুলোর ওপরই কিন্তু মন্তব্য গালিভার্স ট্রাভেলস। হ্যাঁ, যেটা যোগেশ বলছে যে রিজন লজিক, এবং রিজন লজিক নিয়ে যদি কোনো কবিতা লেখা হয় তখন কবিতাটা কি হয়ে যাবে, কবিতাটা ইন্ডিভিজুয়াল আর থাকবে না, সাবজেক্টিভিটিটা লস হবে। আম, যখন রিজন লজিক দিয়ে আমরা কথা বলি বা আমরা বেশিরভাগ সময় মাইন্ড দিয়ে ভাবি, হার্ট দিয়ে ভাবি না, তখন আমাদের কি হয়, তখন আমাদের যে ইন্ডিভিজুয়ালিটিটা থাকে, আমাদের যে অরিজিনালিটিটা থাকে, সেটা অনেক সময় আহ, মানে সেটা অনেক সময় প্রকাশ পায় না। সো দ্য মেইন ডিফারেন্স, or one of the main differences between neoclassical poetry and romantic poetry was this, that romantic poetry was very much subjective. Subjective মানে the poet talked about their lives, but uh, in the neoclassical poetry the poets talked about the society. তোমরা রেপ অফ দ্য লক পড়েছো। রেপ অফ দ্য লকে ওখানে পোপের ব্যাপারে পোপ নিজে কিছু বলেনি, ওখানে বেলিন্ডার ব্যাপারে বলেছে, ওইখানে জাজেদের ব্যাপারে জাজেদের বিদ্রূপ করেছে, ওইখানে রাজাকে বিদ্রূপ করা হয়েছে, ওখানে যে অ্যারিস্টোক্র্যাটিক পিপলরা আছে যারা কোনো কাজকর্ম ছাড়াই সারাদিন তাস খেলে তাদেরকে বিদ্রূপ করা হয়েছে। That is one of the main difference. Again, another main difference is that neoclassical poetry যেটা যোগেশ বললো যে is modeled on Roman and Greek poetry. কারণ পোপ, ড্রাইডেন এরা সবাই, মানে ওই সময়কার যারা লেখকরা ছিল তারা সবাই এটা মনে করতো যে গুড পোয়েট্রি ইজ সামথিং দ্যাট মিমিক্স দ্য স্টাইল অফ দ্য রোমান অ্যান্ড গ্রিক পোয়েটস। তাই জন্য তাই জন্য পোপ, ড্রাইডেন, জনসন, মানে স্যামুয়েল জনসন, এরা সবাই কি করতো, এরা যে ধরনের কবিতা লিখতো সেইটা ওই রোমান আর গ্রিক মডেলের উপর লিখতো, এবং রোমান আর গ্রিক অনেক ওয়ার্ডসও ব্যবহার করতো, যদিও পোপ সেটা করতো না। পোপস ল্যাঙ্গুয়েজ ওয়াজ মোর টুয়ার্ডস দ্য এভরিডে ল্যাঙ্গুয়েজ, বাট স্টিল popes even Pope's language had some Latinisms and some Greek words or coinages. তো রোম্যান্টিক পোয়েট্রি রাইটাররা বলছে যে দ্য পোয়েট্রি শুড অ্যাপিল টু দ্য হিউম্যান ইয়ার। মানে একটা জায়গায় আমি অন্য একটা আর একটা ডেফিনেশন বা ডেফিনেশনের একটা পার্ট বলছি, যেটা ওয়ার্ডসওয়ার্থ
পোয়েট্রির ব্যাপারে বলছে যে পোয়েট্রি ইজ ম্যান স্পিকিং টু মেন। পোয়েট্রি ইজ ম্যান স্পিকিং টু মেন, মানে একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ আরও সাধারণ মানুষদের সাথে যে ভাষায় যোগাযোগ করতে পারে সেইটাকেই, বা যে মাধ্যমে যোগাযোগ করতে পারে সেইটাকে কবিতা বলা যেতে পারে। কবিতা এমনই লেখো যেটা, মানে ওয়ার্ডসওয়ার্থ বলছে, কবিতা এমনই লেখো যেটা মানুষের সাথে মানুষের হৃদয়কে যোগ করে দিতে পারে, মানুষের সাথে মানুষের মানে হৃদয়ের যে স্পন্দনটা আছে সেটাকে সিঙ্ক করে দিতে পারে, মানে SYNC সিঙ্ক, নট SINK। তো এটা একটা ওয়ে অফ লুকিং অ্যাট দ্য রোম্যান্টিক পোয়েট্রি। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলছে, অ্যান্ড ইট ইজ ভেরি ফেমাস কোটেশন, এটা তোমরা মানে মনে রাখবে, লিখে রাখো, হোয়াট এভার। সেটা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, তারপরে কিছু লাইন্স বাদ দিয়ে, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। সাধারণত এই যে কোটেশনটা বললাম এটাকে এইভাবে লেখা হয়, এক মিনিট, spontaneous overflow of powerful feelings, emotions recollected in tranquility। এই যে টেক্সটে করলাম যে মেসেজটা, স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। যদিও এটা আলাদা আলাদা দুটো জিনিস, কিন্তু সাধারণত যখন বলা হয় যে কবিতার ডেফিনেশন কি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, তখন এই জিনিসটা বলা হয় যে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। তো স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংসের মানেটা কি? কোনো একটা জিনিসকে দেখে, কোনো একটা অনুভূতিকে অনুভব করে, এক্সপিরিয়েন্স করে আমাদের মনের মধ্যে যে প্রথম ভাবটা আসছে সেটাই হচ্ছে স্পন্টানিয়াস। স্পন্টানিয়াস মানে তৎক্ষণাৎ, যেটা নিয়ে আমরা বেশি ভাবনা চিন্তা করি না, ঠিক আছে? মানে যেমন সত্যি কথা বলতে গিয়ে আমরা স্পন্টানিয়াসলি সত্যি কথা বলি, কিন্তু মিথ্যে কথা বলার আগে আমাদের একটুখানি ভেবে নিতে হয় যে কীভাবে সাজাতে হবে। ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস মানে পোয়েট্রি রিকোয়ার্স পাওয়ারফুল ফিলিংস। কবিতার জন্য, কবিতা লেখার জন্য তোমার যে অনুভূতিগুলো প্রয়োজন সেগুলো শক্তিশালী হতে হবে। খেলো হলে হবে না, হালকা হলে হবে না, শক্তিশালী ফিলিংস হতে হবে। সে তুমি তোমার প্রেমিকার ব্যাপারে হোক, তোমার দুঃখের ব্যাপারে হোক, রাগের ব্যাপারে হোক, যে কোনো জিনিসের ব্যাপারে ফিলিংসটা পাওয়ারফুল হতে হবে। এই ফিলিংস কথাটাকে দিয়েই আমরা রোম্যান্টিক পোয়েট্রির ব্যাপারটা বুঝতে পারছি, বিকজ ফিলিংস ইজ সামথিং দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল। ফিলিংস ব্যক্তিগত হয়, ঠিক আছে? তো ফিলিংসটা পাওয়ারফুল হতে হবে এবং সেটা স্পন্টানিয়াস হতে হবে, তখনই কবিতা সম্ভব। কবিতা এরকমভাবে সম্ভব নয় যে আমি অনেক ভেবে চিনতে আমার ইমোশনসগুলোকে ম্যানিপুলেট করে বা ইমোশনসগুলোকে সিনথেসাইজ করে, সিনথেটিক্যালি প্রডিউস করে সেটাকে আমি কবিতার রূপ দিচ্ছি, যেটা অনেক সময় মানে নিউ ক্লাসিক্যাল এজের ব্যাপারে সেটা আমি বলবো না, কিন্তু এলিজাবেথেন অনেক এরকম সনেটস ছিল বা সনেটিয়ার্স ছিল যারা প্রেম না করেও প্রেমের কবিতা লিখতো, বা তাদের মনের মধ্যে কোনো ব্যথা ছাড়াও তারা মনের ব্যথাটাকে জেনারেট করতো, মানে ফেক করতো আর কি জিনিসটাকে। বাট ফর ওয়ার্ডসওয়ার্থ দ্য ফিলিংস শুড বি জেনুইন, অ্যান্ড অনলি জেনুইন থিংস আর স্পন্টানিয়াস। যেটা স্পন্টানিয়াস হয় সেটাই জেনুইন হয় সাধারণত, মানে দ্যাটস হোয়াট সাইকোলজি সেজ।
তো এক তো হতে হবে যে কোনো একটা জিনিস দেখে বা কোনো একটা ফিলিংস তোমার মনের মধ্যে আসলেও সেটাকে হঠাৎ করে তোমাকে ব্যক্ত করতে হবে। আম, সেই জিনিসটা পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল ফিলিংস হতে হবে, এবং সেটার ওভারফ্লো হবে। মানে যখনই কোনো একটা পাওয়ারফুল ফিলিংস আমাদের মনের মধ্যে আসে তখনই সেটা ওভারফ্লো হয়। সেটা মানে ধরো অনেক সময় কোনো একটা এমন দৃশ্য আমরা দেখি, হয়তো সকালবেলা আহ, সূর্য উঠছে, সবুজ মাঠ, নদীর তীরে দেখছি যে আমরা সূর্যটা উঠছে বা ডুবছে, বা ঘন মেঘ করেছে, সবুজ মাঠের ওপরে ঘন কালো মেঘ, মানে গ্রামের দিকের যে দৃশ্যগুলো আমি বলছি এরকম। বা খুব ফুল ফুটেছে, পলাশ ফুটেছে, শুধু পলাশেরই ফুল, একটাও পাতা নেই, পুরো গাছটা লাল, পুরুলিয়ার রাস্তা, এরকম ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখে আমাদের হঠাৎ করে আমরা দেখব, এবং হঠাৎ করে একটা আমাদের মধ্যে অনুভূতি কাজ করবে, একটা এক্সপিরিয়েন্স কাজ করবে, একটা ফিলিংস কাজ করবে, এবং সেটা ওভারফ্লো হয়ে যাবে, আমাদের চোখে জল এসে যাবে, বা আমরা ভাব বিভোর হয়ে যাব, এরকম আর কি। তো এইটা হচ্ছে একটা মানে ওয়ান অফ the first part of the definition of poetry as we find it in preface. তারপরে বলছে কিন্তু এই ইমোশনস যেগুলো জেগেছে, যেগুলো ওভারফ্লো হয়েছে, পাওয়ারফুল ফিলিংস যেগুলো ওভারফ্লো হয়েছে, সেগুলো কিন্তু র স্টেটে রয়েছে। সেগুলোকে আমাদের শান্ত, আমাদের মনটাকে শান্ত করে সেগুলোকে কিন্তু রিকালেক্ট করতে হবে, যে আমরা কি কি ভেবেছিলাম। তারপরেই কিন্তু কবিতা লেখা যাবে। যে মুহূর্তে আমরা ভাবছি, যে মুহূর্তে আমরা ফিল করছি, যে মুহূর্তে কিছু একটা হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমরা মানে কবিতাটা লিখতে পারবো না। মানে ধরো তুমি ভোরবেলা আহ, ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠে তুমি প্রথম সূর্যের আলো দেখলে, যেটা ধানের প্রথম শীষের মাথায় পড়ছে, তখনই তো খাতা পেন নিয়ে তুমি বসে পড়বে না যে এই চলো কবিতা লিখে ফেলি। এই দৃশ্যটা দেখে তোমার মনের মধ্যে প্রচুর ভাব আসবে, অনুভূতি আসবে, সুন্দর অনুভূতি তোমার মনের মধ্যে জাগবে নেচারের জন্য, বা অন্য কোনো জিনিসের জন্য, নতুন শুরু হচ্ছে বা খুব সুন্দর কিছু একটা লাগছে সেটা নিয়ে। এইটা ওভারফ্লো হবে, এই পাওয়ারফুল ফিলিংসটা হুড়হুড় করে তোমার মন থেকে বেরোবে, এবং এই ফিলিংসটাই তুমি পরে যখন তোমার মনটা শান্ত হবে, যখন তুমি শান্তিতে থাকবে, ট্র্যাঙ্কুইলিটিতে থাকবে, তখন তুমি এই ইমোশনসগুলোকে রিকালেক্ট করবে, ফিরিয়ে আনবে নিজের কাছে, এবং তখন তুমি কবিতাটা লিখতে পারবে। সো পোয়েট্রি ইজ স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অ্যান্ড ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রোম্যান্টিক থিওরি বা অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। আর একটা জিনিস যেটা বললাম যে ম্যান স্পিকিং টু মেন, মানে রোম্যান্টিক পোয়েট্রির বক্তব্য হচ্ছে যে বেশি কঠিন জটিল কোনো সাবজেক্ট, কোনো কঠিন জটিল টপিক নিয়ে লেখালেখি না করাই ভালো। এমন টপিকও নিতে হবে যেটা সাধারণ মানুষ খুব সহজে বুঝে যায়, যেটা নিও ক্লাসিক্যাল পোয়েট্রিতে হয়তো হয়নি। কারণ নিও ক্লাসিক্যাল পোয়েট্রিতে আমরা দেখছি বেশিরভাগই কোনো অ্যারিস্টোক্র্যাটকে বা কোনো অন্য পোয়েটকে বিদ্রূপ করে লেখা, বা ওই যে টোরি আর হুইগ এদের মধ্যে মারামারি হচ্ছে সেই নিয়ে একটা দল আর একটা দলকে বিদ্রূপ করে কবিতা লিখছে, সেগুলো সাধারণ মানুষের জন্য যে সবসময় সাধারণ মানুষ সবসময় বুঝতে পারবে তা নয়। তো ওয়ার্ডসওয়ার্থ বলছে যে না, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে এরকম ধরনের কবিতা লিখতে হবে। কিন্তু এই ম্যান স্পিকিং টু মেনটা আসছে আর একটা পয়েন্ট থেকে, থার্ড পয়েন্ট অ্যাবাউট রোম্যান্টিক পোয়েট্রি, romantic theory of poetry, that the language of the poetry should be very simple. In fact, it should be rustic. RUSTIC, rustic. Rustic মানে কি সীমান্ত? RUSTIC, rustic. স্যার জানা নেই তো। আশিস বা যোগেশ?
যেটা গ্রামের ভাব দেখায়, গ্রাম্য টাইপের জিনিসগুলো। রাইট। রাইট। So, rustic language is the language of the villagers, the language which is used in the village parlance. ভিলেজের মধ্যে যখন ভিলেজের লোকেরা যখন নিজেদের মধ্যে কথা বলে, আনসফিস্টিকেটেড, সিম্পল, মানে ওয়ার্ডস অ্যাকর্ডিং টু রোম্যান্টিক থিওরি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েট্রি শুড বি ভেরি সিম্পল। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ, মানে আমি যদিও এটা বললাম আগে যে রোম্যান্টিক থিওরি আর রোম্যান্টিক প্র্যাকটিস অনেকটাই কাছাকাছি ছিল, বলার পরেও এটা আমাকে বলতে হয় যে যখন তোমরা রোম্যান্টিক কবিতাগুলো পড়বে তখন দেখবে যে একটা দুটো পোয়েম ছাড়া, যেমন একটা সেকশন অফ পোয়েমস আছে যেটাকে বলা হয় লুসি পোয়েমস, মানে ওয়ার্ডসওয়ার্থের লেখা অনেকগুলো লুসি কবিতা আছে। তো লুসি কবিতার ছাড়া একটা দুটোই এমন কবিতা আছে, যেমন সেলার্স মাদার, বা খুব ম্যাক্সিমাম হলে সলিটারি রিপার বা ড্যাফোডিল, কয়েকটা এমন কবিতা আছে, নাম মানে হাতে গোনা যায়, যেগুলোকে আমরা বলতে পারি যে এগুলো সিম্পল রাস্টিক ল্যাঙ্গুয়েজে লেখা। আদারওয়াইজ ওয়ার্ডসওয়ার্থের নিজেরই যে কবিতাগুলো আছে, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, ওড টু টিন্টন অ্যাবে, বা ওনার যে বড় পোয়েমসগুলো প্রিলিউডস বা অন্য কবিতাগুলো, সেগুলো কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে মোটেই লেখা নয়। মানে সাধারণ মানুষ, লেট অ্যালোন আ ভিলেজ পারসন অ্যান্ড লেস এডুকেটেড ভিলেজ পারসন, even a layman who is not trained in English literature or who is not trained in literature will not be able to understand the meanings of these poems that I mentioned. এই যে ওডগুলো যেগুলো লিখেছে, বড় বড় কবিতাগুলো যেগুলো লিখেছে, সেইখানে যে ধরনের ভাব বা যে ধরনের শব্দ ব্যবহার করেছে সেটা কিন্তু মোটেই ইজি নয়, সিম্পল নয়। তাই এইখানে দেখা যাচ্ছে যে থিওরি আর প্র্যাকটিসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স এসে গেছে। সো ডেফিনেশন অফ পোয়েম, পোয়েটের মানে ল্যাঙ্গুয়েজটা সিম্পল হবে, ম্যান স্পিকিং টু মেন। Next point, the fourth point that we should talk about in regarding preface to lyrical ballads is যে লিরিক্যাল ব্যালাডসে মানে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে দ্য পোয়েট হ্যাজ টু বি, এভরিবডি ক্যানট বিকাম আ পোয়েট। যদিও একদিকেও বলছে যে ম্যান স্পিকিং টু মেন, কিন্তু আর একদিকে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে সবাই, মানে যে কেউ চাইলেই কবি হয়ে যেতে পারে না। মানে যেমন ধরো এখন আমাদের প্রেজেন্ট যে সিচুয়েশনটা, সেটার সাথে যদি তুলনা করা যায়, যে এই যে টিকটক তো বন্ধ হয়ে গেছে, এই যে রিলস বানায় লোকে, তো ওরা কি মনে করে যে ওরা দে আর অ্যাজ ফেমাস অ্যাজ সাম স্পোর্টস পারসনস আর অর ফিল্ম স্টার্স আর, অনেকে ফেমাসও হয়ে যায় ওসব করে, বাট দে ডু নট ক্রিয়েট এনি নিউ কন্টেন্ট। They just dance on some songs, or they just wear some weird clothes, if not always revealing or short, some weird clothes. They have a camera and they dance on some other songs, usually মানে যেটা মোস্ট ফেমাস ক্যাটাগরি অফ রিলস আর কি। তো সবাই সেলিব্রিটি এখন, মানে সবারই 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, তো তারা সবাই সেলিব্রিটি। কিছু না করি হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই যে কি যেন নাম, ওই গানটা ছিল না, কাঁচা বাদাম, মানে কাঁচা বাদামের যে ভদ্রলোক, তিনি তো নাই ওই গানটাকে নিজেই করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই কাঁচা বাদামের গানের রিমিক্স করে করে অনেকে কোটিপতি হয়ে গেছে। যেমন ধরো ওই যে ওই কি নাম ওই মেয়েটার, ওই কাঁচা বাদামের ওপরে যে গান করেছিল, গান নয় নাচ করছিল আর কি, কি অঞ্জলি না কি একটা নাম, তা সে ফেমাস হয়ে গেছে। বাট ওয়ার্ডসওয়ার্থ বলছে যে মানে এখন মানে এখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে সবাই কবি,
কিছু একটা কেউ লিখেই দিল, কিছু একটা লিখে দিল এবং সেটা খুব ভাইরাল হয়ে গেল, ফেমাস হয়ে গেল, তো সেটা সে ফেমাস হয়ে গেল। বাট ওয়ার্ডসওয়ার্থ বলছে যে, মানে ওয়ার্ডসওয়ার্থ এই সময় থাকলে কি বলতো আমি জানি না, বাট ওয়ার্ডসওয়ার্থ ইজ সেইং দ্যাট এভরিবডি অ্যান্ড এনিবডি ক্যানট বিকাম আ পোয়েট। You need to be educated, you need to be uh, experienced, you need to be trained. মানে ওয়ার্ডসওয়ার্থ যেটা বলছে যে ম্যান স্পিকিং টু মেন রাস্টিক ল্যাঙ্গুয়েজে কথা বলা উচিত আর কি, কিন্তু কবি যে সে তো রাস্টিক নিজে নয়, সে নিজে ভিলেজার নয়, সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে। ওয়ার্ডসওয়ার্থও তাই, কোলরিজও তাই, সাদিও তাই, শেলিও তাই, যদিও মানে তাদের পড়াশোনা অনেক রকমের গন্ডগোল হয়েছে, যেমন শেলিকে ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল, তো মানে সেটা আলাদা ব্যাপার। বাট দে আর এডুকেটেড, দে আর ওয়েল এডুকেটেড, ঠিক আছে? তো এইখানেও একটা সমস্যা আছে যে ওয়ার্ডসওয়ার্থ বলছে ঠিকই যে ইয়ে করা হবে, মানে কি বলে ওটাকে, ল্যাঙ্গুয়েজটা সিম্পল হবে, কিন্তু এখানেও সিম্পলনেসটা সেভাবে বজায় রাখা যাচ্ছে না। আর একটাও জিনিস যেটা ওয়ার্ডসওয়ার্থ বলছে আর কি, হ্যাঁ পোয়েটের ব্যাপারে বলছিলাম, সরি। তো পোয়েট হ্যাজ টু বি এ জিনিয়াস, এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যানট বিকাম আ পোয়েট। এটার সাথে কোলরিজও মানে সহমত পোষণ করে যে না, একজন কবিকে জিনিয়াস লেভেলের কেউ হতে হবে, নাহলে যে সে কবিতা লিখতে পারে না। আবার ওয়ার্ডসওয়ার্থ বলছে যে আগেকার কবিতাগুলো যেগুলো ছিল সেগুলো কোনো না কোনো সিরিয়াস থিমের ওপরে লেখা হতো, বাট রোম্যান্টিক পোয়েট্রি ক্যান বি রিটেন অন এনি সাবজেক্ট। নো সাবজেক্ট ইজ স্মল এনাফ টু বি নট রিটেন অন। মানে এমন কোনো সাবজেক্ট নেই যেটা এতটাই ক্ষুদ্র যেটাকে নিয়ে কবিতা লেখাই যেতে পারে না। অথচ এই জিনিসটা নিও ক্লাসিক্যাল পোয়েটসরা বলতো যে না, দ্য 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 থিম অফ দ্য পোয়েম শুড ম্যাচ দ্য ট্রিটমেন্ট। মানে তুমি একটা সিরিয়াস ইস্যু নিয়ে লিখছো, তোমার ট্রিটমেন্টটাও কিন্তু সিরিয়াস হতে হবে। আর কবিতার মতন মুশকিল কাজ করার জন্য, কবিতার মতন মুশকিল জিনিস লেখার জন্য প্রথমত তোমাকে একটা সিরিয়াস মাইন্ড থাকতে হবে তোমার, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যে কোনো মানে যে কোনো টপিক নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তুমি কবিতা লিখে ফেললে তা কিন্তু হবে না। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য নিও ক্লাসিক্যাল পোয়েটস। বাট ওয়ার্ডসওয়ার্থ বলছে যে না, একটা ছোট্ট বনো ফুল, একটা ছোট পাহাড়ি ফুলও মনের মধ্যে এমন ভাব জাগাতে পারে যেটা শব্দেও ব্যক্ত করা যায় না। ইট ইজ অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ। মানে আমার মনে হয় ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্ট্যালিটিতেই ও এই লাইনটা লিখেছিল যে ফিলিংস টু ডিপ ইভেন আ স্মল ফ্লাওয়ার, মানে মানে ওর কথা এরকম ছিল যে ছোট থেকে ছোট জিনিসও মানুষের মনের মধ্যে এমন ভাব জাগাতে পারে যেটা মানুষ ভাষাতেও মানে ব্যক্ত করতে ফেল করে, এক্সপ্রেস করতে ফেল করে। সো দ্যাট ইজ দ্যাট। Then another point about another thing, another idea in preface to lyrical ballads is যে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে পোয়েট্রির মধ্যে মিটার যেটা, ছন্দ যেটা, যেটা তোমরা বোধহয় সেকেন্ড সেমেস্টারে বা ফার্স্ট সেমেস্টারে প্রসডি করেছিলে, সেই ছন্দটা সুপার অ্যাডেড। সুপার অ্যাডেড মানে সেটা ন্যাচারাল নয়। মানে ন্যাচারাল নয় মানে আমরা ছন্দে ছন্দে তো কথা বলি না। কবিতাটা যদি রাস্টিক ল্যাঙ্গুয়েজের হতে হয় তাহলে সেই কবিতাটা কোনো ছন্দ হবে না। কিন্তু নিজেই অনেক সময় ওয়ার্ডসওয়ার্থ ছন্দে কবিতা লিখছে, যদিও এটা সত্যি যে ওয়ার্ডসওয়ার্থের অনেক কবিতা এমন আছে যেটার ছন্দ নেই, রিদম আছে, রাইম নেই। তো মেবি ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ট্রাইং টু সে দ্যাট রাইমের দরকার নেই, রাইম ছাড়াও পোয়েমস হতে পারে, ঠিক আছে? তো
রাইম ছাড়া কিন্তু মানে ও বলতে গিয়ে মিটারের কথা বলেছিল, মানে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের বোধহয় 1807-এর যে এডিশনটা, সেখানেও হয়তো এটা বলেছিল যে পোয়েমের মধ্যে মিটার না দিলেও চলবে, মানে পোয়েমের মধ্যে রিদম না থাকলেও চলবে, পোয়েমের ভাষাটা গদ্যের মতন হলেও চলবে। সেটা সেরকমই একটা ইঙ্গিত ওয়ার্ডসওয়ার্থ দিয়েছিল, কিন্তু সেটাকে পরে কোলরিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে খণ্ডন করে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে কোলরিজ বলে যে না, এরকম এটা হতে পারে না, মানে সব ভাষারই একটা রিদম থাকে, সব শব্দেরই একটা রিদম থাকে, এবং রিদম ইজ নট সুপার অ্যাডেড, রিদম ইজ সামথিং দ্যাট ইজ ন্যাচারাল টু অ্যাটলিস্ট পোয়েমস। এটা কোলরিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে বলেছিল। মানে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ইজ অ্যাকচুয়ালি a literary biography plus a criticism of Wordsworth's ideas in preface to lyrical ballads. দুটোই আছে আর কি বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে। তোমাদের শুধু চ্যাপ্টার 14টা দেওয়া রয়েছে। তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে এই 5-6টা পয়েন্ট হচ্ছে মেন পয়েন্টস। First, he defines poetry as spontaneous overflow of powerful feelings, emotions recollected in tranquility. Number 2, he says that romantic poetry is, or poetry should be, man speaking to men, which presupposes the idea about the language of romantic poetry, that is, the language should be as simple as possible, যদিও সেটা ওয়ার্ডসওয়ার্থ মেনটেন করতে পারেনি নিজে, না কোলরিজ মেনটেন করতে পেরেছে। 4 নম্বর হচ্ছে পোয়েট। হু ইজ আ পোয়েট? পোয়েট ইজ আ জিনিয়াস। পোয়েট শুড বি ওয়েল এডুকেটেড, পোয়েট শুড বি ওয়েল ইনফর্মড, পোয়েটের কাছে সব ইনফরমেশন থাকার কথা, পোয়েটের কাছে অনেক এক্সপিরিয়েন্স থাকার কথা, পোয়েটের বুদ্ধি অনেক বেশি হবে, পোয়েট অনেক ওয়াইজ হবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো ওয়ার্ডসওয়ার্থ পোয়েটের ব্যাপারে বলছে ইন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। তারপরে সে বলছে যে পোয়েমের ক্ষেত্রে যে রিদমটা, পোয়েমের ক্ষেত্রে যে মিটারটা হয়, পেন্টামিটার, হেক্সামিটার, যেটা আমরা প্রসারিতে করেছিলাম, সেইটা এক্সট্রা, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর রাইটিং আ পোয়েম অর এনজয়িং আ পোয়েম। তো সেটার বিরুদ্ধে কোলরিজ পরবর্তীকালে বলেছিল যে না, সেটা ঠিক নয়, পোয়েট্রির মধ্যে, পোয়েমের মধ্যে ল্যাঙ্গুয়েজটা, রিদমটা, মিটারটা একটা পার্ট। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে এই জিনিসগুলোই বলেছিল, এবং তার সঙ্গে সঙ্গে যেটা যে মেন ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি আর কি, যেগুলো আমরা জানি, যে লাভ ফর নেচার, সাবজেক্টিভিটি, ইম্যাজিনেশন। যদিও ইম্যাজিনেশনের ব্যাপারে বেশিরভাগ কথাটা কোলরিজ বলছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে, ইনফ্যাক্ট চ্যাপ্টার নাম্বার 14-এই বলছে, যেখানে ও প্রাইমারি ইম্যাজিনেশন, সেকেন্ডারি ইম্যাজিনেশনের কথা বলছে। তারপরে ওয়ার্ডসওয়ার্থ এটাও বলছে যে মানে সেটিংটা সাধারণত যেটা হবে সেটা হচ্ছে নেচারের মধ্যে ফিরে যাওয়া, রিটার্ন টু নেচার বলা হয় রোম্যান্টিক পোয়েট্রিকে। তো রিটার্ন কেন করতে হবে সেটাও ওয়ার্ডসওয়ার্থ বলছে, যে এই শহরের মানে এত প্রচুর আওয়াজ, এত ভিড়ভাট্টা, এত ফাস্ট লাইফটা ইজ নট কন্ডিউসিভ ফর পোয়েট্রি, অ্যান্ড these poets should rather recede to nature, they should go into the lap of nature to create poetry. তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে এই মেন পয়েন্টসগুলো আছে, ঠিক আছে? এইখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। ওকে, ঠিক আছে, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।